শেরেবাংলা নগর থানার মামলায় আদালতে হাজির করা হয়েছে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে। বিতর্কিত নির্বাচন সম্পর্কে জানতে 10 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। আসামি 30 জন। ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে রবিবার। সাংবাদিকরা দলকানা হলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না, মন্তব্য আইন উপদেষ্টার। অন্যায় তদবির পাত্তা না দেয় শুনছেন গালাগাল। অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল যা ইচ্ছা বলে। ইউরোপীয় ইউনিয়নের সাথে বিএনপির বৈঠক। আগামী দিনের রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা। অনুদানের বাইরে গিয়ে উন্নয়ন অংশীদার হতে চায় ইইউ। বাংলা প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু। অংশ নিলেন 12.5 লাখ শিক্ষার্থী। নকল ও প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সতর্ক সরকার। ইরানের মিসাইলের প্রশংসা ট্রাম্পের। তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে এজলাসে হাজির করা হয়েছে। চলছে 10 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি। গতকাল দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতারের কথা জানায় ডিবি। গ্রেফতার এড়াতে তিনি বারবার অবস্থান পরিবর্তন করে বলেও জানায় পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক এই সিইসিকে গ্রেফতার দেখানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। মামলার তদন্ত প্রতিবেদন রোববার ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। মিলছে 30 জনের সম্পৃক্ততা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। ওই ঘটনায় 18 আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে 30 থেকে 35 জনকে আসামি করে হত্যা মামলা করেন। এছাড়া গত 13 জানুয়ারি আবু সাইদের পরিবার 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের প্রক্টর শরীফুল ইসলাম আবু সাইদকে সরাসরি গুলি করা পুলিশের 2 সদস্য এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই সময়ের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ কারাগারে আছেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। এদিকে আবু সাইদ হত্যা মামলায় সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল 11টায় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকায় বসে আবু সাইদ হত্যা মামলার তদন্ত করায় প্রকৃত সত্য উন্মোচন হচ্ছে না। মামলায় জড়িতদের গ্রেফতার না করে অযথাই দেরি করা হচ্ছে। আবু সাইদের হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। মামলার বিষয়ে শিক্ষার্থীদের সাথে গণশুনানি না করারও প্রতিবাদ জানায় তারা। সাংবাদিকরা অনেকেই দলকানা উল্লেখ করে গণমাধ্যমের সমালোচনা করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের বিশেষ সংলাপে সমালোচনা করেন তিনি। আইন উপদেষ্টা আরো বলেন, গণমাধ্যমের কেউ এক না, দলাদলি গ্রুপিং না করে নিজেদের এক ও শক্তিশালী হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, সাংবাদিক নিজেরা মারামারি করে দলকানা হলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না। আসিফ নজরুল আরো বলেন, অনেক অন্যায় তদবির আসে, সেগুলো পাত্তা না দেয় গালাগালি শুনতে হয়।
বানানো হয় ভারতের দালাল। সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গণমাধ্যমে 15 বছর ধরে অরাজকতা চলছে, এই কারণে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা করছে তাদের মুখোশ ও রাজনৈতিক সম্পৃক্ততা উন্মোচনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সচিবালয়ের সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করা ভুল ছিল, তবে 600 জনকে অস্থায়ী কার্ড দেওয়া হয়েছে। সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহুত অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, যা ইচ্ছা বলে। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত। অ্যাক্রিডিটেশন কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে কোন সাংবাদিক কোন প্রতিষ্ঠান কি বলতে পারবে যে আমরা মানে ইয়ের এক্সেসটা আমরা বন্ধ রেখেছি? আমার জানা মতে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকাল 11টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় ঘণ্টাব্যাপী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে বলেও জানান তিনি। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় তারা এবং প্রত্যাশা করে স্বচ্ছভাবে পার্লামেন্টের কার্যক্রম চলবে। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে একমত জানিয়ে এর জন্য ফান্ডিং করার আগ্রহ প্রকাশের পাশাপাশি আগামী দিনে অনুদান ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আগামী দিনে পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায়, তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে এবং যেটা আমাদেরও ইচ্ছা, বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে। শেষ হলো এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা, শেষ হয় কিছুক্ষণ আগে বেলা 1টায়। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। সন্তানদের সাথে কেন্দ্র যান অভিভাবকরাও। সকালে ভার্সন টেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। সরকার প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ফল প্রকাশে যেন বিলম্ব না হয় সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এবারের এইচএসসি পরীক্ষা শেষ হবে আগামী 10 আগস্ট। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। দেশের 2,797টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করি যে ভালো রেজাল্ট আশা করি। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ প্রিপারেশন খুবই ভালো। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। করোনার ব্যাপারে এবং তার জন্য যে বিধিমালা, সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে। সংকট যেন পিছু ছাড়ছে না দেশের প্রথম দ্রুত গতির উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ার হস্তান্তরের জটিলতা কেটে গেলেও দীর্ঘদিন ধরে বন্ধ প্রকল্পের বাকি অংশের নির্মাণ কাজ। বারবার আশ্বাস দিলেও অর্থায়নের অভাবে শুরু করা যায়নি নির্মাণ কাজ। তবে আশার বাণী জানালেন সেতু কর্তৃপক্ষ, জানালেন অর্থসংস্থান হওয়ায় শিগগিরই শুরু হবে বাকি নির্মাণযোগ্য। এ বিষয়ে আলো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ।
দীর্ঘদিন ধরে ঠায় দাঁড়িয়ে সব আধুনিক যন্ত্রযান, বিশাল ডকইয়ার্ডেও নেই শ্রমিকের ব্যস্ততা। নানা জটিলতায় 1 বছরেরও বেশি সময় ধরে এমন স্থবিরতা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। মূলত বিনিয়োগকারী 3 বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার হস্তান্তর জটিলতায় অর্থায়ন বন্ধ করে দেয় ঋণদাতা প্রতিষ্ঠান। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। শেষমেশ গেল সেপ্টেম্বরে আদালতের রায়ে কেটে যায় সকল জটিলতা। কথা ছিল গেল অক্টোবর থেকে আবারও পুরোদমে শুরু হবে নির্মাণ কাজ, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও কাজ শুরু করতে পারেনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এ নিয়ে এফডিইর বক্তব্য না মিললেও কথা বলছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। তেলথাইয়ের সাথে তাদের ইন্টারনাল ক্ল্যাশ, তারা চলে গেছে ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনে। এটা একটা লং টাইম লাগে, আর্বিট্রেশন শেষ হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না, বাট উই আর ক্রিয়েটিং প্রেশার আপন দ্যাম ইন রিটেন, ইন ওরাল। আমরা তাদেরকে ডেকেছি এবং চায়না এক্সিম ব্যাংক যেটা বললাম এরই ধারাবাহিকতা যখন প্রেসিডেন্ট আসছেন তাকেও আমার চেম্বারে ডেকে আমরা বলেছি যে আপনি দ্রুত টাকাটা ইনজেক্ট করেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে 2020 সালের জানুয়ারিতে শুরু হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2023 সালের সেপ্টেম্বরে বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এবং গেল বছরের মার্চে খুলে দেওয়া হয় কারওয়ান বাজার পর্যন্ত অংশ। এতে সুফল পাচ্ছে নগরবাসী, বেড়েছে প্রত্যাশাও। বাকি অংশের কাজ শিগগিরই শুরুর আশা সেতু বিভাগের। কাজটা যেটা সাময়িক ব্যবস্থা হয়েছিল, ফাইন্যান্সিয়াল একটা ম্যানেজমেন্ট ছিল, আরবিট্রেশন একটা ইস্যু ছিল এবং আমাদের গাছ রক্ষা আন্দোলনের পান্থগঞ্জ একটা ইস্যু ছিল। এই 3টা ইস্যু মোটামুটি এখন আমরা শেষের দিকে আছে। ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট সেটা আমরা ওভারকাম করেছি, আশা করি এটা খুব দ্রুতই ইনজেকশন হবে। তারা মোবিলাইজেশন শুরু করে দিয়েছে। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ শামসুল হক বলেছেন, পিপিপির এমন রুগ্ন প্রকল্পে সুনাম নষ্টের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ইমেজেও। মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরাও। পিপিপি প্রজেক্ট সময়ের আবদ্ধভাবে কাজ করতে হবে, সো ভাই বাংলাদেশে ঢুকো না, ঝুলে যাবা। এই যে একটা সাকসেসফুলি তাড়াতাড়ি করলে পরে আরো 10 জন ইনভেস্টার আগ্রহী হতো, এই জিনিসটা আমরা নষ্ট করে ফেললাম। যেই দেশে পিপিপি প্রজেক্টের জন্য এনেবল না, তারা যোগ্য না, এইটা একটা ব্র্যান্ডিং প্রবলেম। শুরুতে বলা হয়েছিল 2023 সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এরপর 2 দফা সময় বাড়িয়ে 2025 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, তবে সেটিও সম্ভব হয়নি। ইতিমধ্যে পার হয়েছে সেই নির্ধারিত সময়ও। নতুন করে দেওয়া হয়েছে ডেডলাইন 2026 সালের ডিসেম্বর। কিন্তু এই 2026 সালের ডিসেম্বরের মধ্যে পুরো এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় কিনা সেটি এখন দেখার বিষয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে কথা বলছেন আইনজীবীরা, সরাসরি যাচ্ছে সেখানে। উনি আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য যে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন এবং রাজনৈতিক নেতাদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু একটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা নির্বাচন সংক্রান্ত সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ, বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে। অতএব আপনি নিজে অন্যের উপরে দায় ছেড়ে দিয়ে দায় থেকে এড়াইতে পারেন না, এই জন্য আপনাকে এই দায় গ্রহণ করতে হবে। এবং এছাড়াও আরেকটি বক্তব্যে উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় নির্বাচনের সময়, প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনার তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। আচ্ছা, সংস্কার ছাড়া 1000 বছরও এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, ভালো নির্বাচন হবে না, এরকম বলেছে কিনা?
দর্শক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ডের বিষয়ে কথা বলছিলেন আইনজীবীরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর নির্ধারণ বড় ধরনের অর্জন, যে সংস্কারে কোনো বিভাগকে খর্ব করা হবে না, যার মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করা হবে, সেই সংস্কার চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সব বিষয় ঐকমত্য না হলেও 31 দফায় ঐকমত্য হয়েছিল। এবারের শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যৎ বাংলাদেশ হুমকির মুখে পড়বে। এ সময় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতার দাপট দেখাতে গিয়ে 2জন সিইসিকে গ্রেফতার হতে হয়েছে, হেনস্থা হতে হয়েছে একজনকে, যেটা গ্রহণযোগ্য নয়। দায়ীদের আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও গণতন্ত্র শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। আমাদের 2 জন প্রধান নির্বাচন কমিশনার তারা গ্রেপ্তার হয়েছেন এবং একজন অবশ্যই হেনস্থা হয়েছেন, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, চরম নিন্দনীয়, এবং যারা এটা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। দলের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ চিরস্থায়ী না হয়, তারা বাড়তে না পারে এবং সেগুলোর যেন প্রকাশ না হয়। এই কারণেই একটা গণতান্ত্রিক রাজনীতির প্রতি আমি পরিপূর্ণ আস্থাশীল। প্রায় 1.5 মাস পর নগর ভবনে নিজ কার্যালয়ে গিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী তানভীর মৌসুম সেখান থেকে যোগ দিচ্ছেন। তানভীর, কি বলছেন প্রশাসক? সেখানকার সার্বিক অবস্থা জানাবেন আমাদের। ইশরাত, আজকে অনেক দিন পর এবং যেমনটি আপনি বললেন যে প্রায় 1.5 মাস পর ঢাকা দক্ষিণ নগর ভবনের প্রশাসন এই যে নিজের যে কার্যালয়, সেই কার্যালয়ে আজকে এসেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। এবং আজকে তিনি যে আসবেন তার আশা নিয়ে কিন্তু বেশ একটা গুঞ্জন ছিল, একটা আশঙ্কা ছিল। এবং যেহেতু এর আগে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমর্থকরা যেরকমটি এর আগে এখানে একটা লম্বা সময় ধরে তারা অবস্থান নিয়েছিলেন মেয়র ইশরাককে মেয়র হিসেবে মনোনীত করার জন্য এবং শপথ পাঠ করার জন্য, এবং সে ধরনের কিছু বিএনপির যে আন্দোলনগুলো থাকে সেগুলো কিন্তু ছিলই। তার মধ্যখানে আমরা দেখেছি যে, আমরা জানি এর আগে প্রশাসকের যে রুমটি ছিল সে রুমে তালা দিয়ে রাখা হয়েছিল, এবং তারপর কিন্তু এতদিন এই প্রায় 1.5 মাস ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি কিন্তু আসেনি। এবং অবশেষে এই দীর্ঘ এই দিনগুলো অতিক্রমের পর তারপর তিনি আজকে আসলেন। এবং আসার পর কিন্তু আমরা দেখেছি যে তিনি আসলে স্বাভাবিকভাবেই এসেছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। তিনি আসেন এবং এসে তিনি তার নিজ কার্যালয়ে এসে প্রবেশ করেন। এবং এখানে বিএনপির যেসব সমর্থক এবং নেতাকর্মীরা ছিল তারাও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের সাথে কথা বলেন এবং তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন, তার সাথে কথা বলেন, আলোচনা করেন, এবং তারা সহযোগিতামূলক মনোভাব নিয়েই কিন্তু তারা আলোচনাটি করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের সাথে। এবং এরপর প্রশাসক তিনি পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি সাংবাদিকদেরকে বলেন যে তিনি আর পিছনে ফিরে তাকাতে চান না, পিছনে যা কিছু হয়েছে সেগুলো নিয়ে আসলে তিনি আর ভাবতে চান না, এবং সেগুলো নিয়েও আসলে এখন আর মনে করার মতো অবকাশ নেই, সেগুলো নিয়ে ভাবার অবকাশ নেই। এখন তার কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, এবং তিনি বেশ কিছু প্রায়োরিটির কথা বলেন। সে প্রায়োরিটিগুলোর মধ্যে আছে এই দক্ষিণ সিটির বাজেট, নগরবাসীর সেবা দেওয়া, এবং তার প্রায়োরিটির মধ্যে আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে ডেঙ্গু। যেহেতু নগরবাসী এখন ডেঙ্গু নিয়ে আসলে তারা বেশ খানিকটা ভোগান্তির মধ্যেই আছেন, এবং সেই ডেঙ্গু নিয়েও কিন্তু তার বিভিন্ন কনসার্ন আমরা দেখতে পেয়েছি। তিনি বলেছেন যে ডেঙ্গুর যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধের যে সেই ডোজ দ্বিগুণ করার ব্যাপারেও বলেন, এবং নগরবাসী যাতে তাদের সেবা নির্বিঘ্নে পায় সে বিষয়টি বেশ কয়েকটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে তানভীর।
জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নে রাজধানীবাসীকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বলেন, রাজধানীর উন্মুক্ত মাটি, গাছ, ঘাস ও ফুলের চারা দিয়ে ঢেকে দিতে পারলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে আসবে। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে হারারবাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা পরিবেশ উপদেষ্টা বলেন পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরি করা হচ্ছে যে কোনোভাবেই কাম্য না। তবে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই পরিবেশ রক্ষা করেই আবাসন খাতকে এগিয়ে নিতে হবে। বাসার ছাদ থেকে শুরু করে যেখানে মাটি আছে সেখানেই গাছ লাগানোর আহ্বান তার। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পূর্বের মতো বিভিন্ন সংস্থার সাথে সিটি কর্পোরেশনের কোনো দ্বন্দ্ব নেই। সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কর্পোরেশন কাজ করে যাচ্ছে, ফলে সব উন্নয়ন কাজ জনগণের চাহিদা পূরণ করবে বলে আশা করেন তিনি। যার যার বাসার সামনে যেটুকুন মাটি আছে, যেটুকুন উন্মুক্ত জায়গা আছে, সেটুকুনকে ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই, তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। সিটি কর্পোরেশন যে নতুন জায়গাগুলো আছে এবং ঢাকার ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা গ্রিন ট্রান্সফরমেশন করব। এই শহরের মিডিয়ানগুলো তারা অলরেডি আমাদের সাথে জিরো সয়েল কাজ কর্মকাণ্ডে আমাদেরকে সহায়তা করছেন। ডাকসু নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা। 2 ধাপে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সকালের ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠন সহ মোট 12টি সংগঠনের সাথে বৈঠক হয়। ভিসি কার্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, সাইবার বুলিং বন্ধ করা, 5 আগস্টের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন, হল ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, নির্বাচনের বুথগুলো হলের বদলে খোলা জায়গায় স্থাপনের দাবিগুলো বেশি গুরুত্ব দিয়ে উত্থাপন করেছেন ছাত্র নেতারা। এদিকে বিকেলে আরও 11টি ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। দাবি জানিয়েছি যাতে মেয়েদের যে এই যে শঙ্কা, এই পরিস্থিতিটা যেন ওনারা হ্যান্ডেল করে। দুর্ভাগ্যজনকভাবে কোনো স্পেসিফিক তারিখ এখনো পাইনি। আমরা চরমভাবে আশাবাদী, ইভেন অল্প সময়ের ব্যবধানে আমরা একটা রুটম্যাপ পাবো। গঠনতন্ত্র পর্যন্ত আসার আগে যেগুলো আমরা প্রস্তাবনা দিয়েছি, অনেকগুলো আমরা এখানে তার প্রতিফলন দেখতে পাইনি। আশা করি যে আগস্টের মধ্যেই ডাকসু নির্বাচন সম্পন্ন করব। যে সকল রিকমেন্ডেশন, যে সকল সাজেশন আমরা নিয়েছি, বিশেষ করে ডাকসু ইলেকশনকে সফল করার জন্য পরে যখন মিটিং হবে সেখান থেকে যেই আলোচনা হবে সেগুলো নিয়ে আমরা কনক্রিটলি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ চিত্র দিতে পারবো। দিন দিন বাড়ছে রোগীদের চাপ, তবে চিকিৎসক আর ওষুধ সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের। সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত সেবার মান বৃদ্ধির আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। নগরীর সিআরবিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালের ওষুধ কাউন্টারের চিত্র এটি। সম্প্রতি রেলকর্মীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর থেকেই হাসপাতালটিতে বেড়েছে রোগীর সংখ্যা। তবে হাতে গোনা 2-1টি ওষুধ ছাড়া বেশিরভাগ ওষুধই মিলছে না হাসপাতালটিতে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। আগে যে গ্যাস্ট্রিকের একটা নিতাম নাফা আর একটা নিতাম গ্যাস্ট্রিক, এইটাই। আর ভালো যে ওষুধগুলো এগুলো সব বাইরে। এখানে ঠিক মতন টেস্টের লোকগুলি থাকে না, মানে এখন 11টা বাজে সকাল, আমাদের বলতেছে আজকে লোক নাই, কালকে আসেন। বিভিন্ন টেস্ট, বিভিন্ন মেশিন এখন আমাদের এখানে আসে নাই, মেশিন এবং কর্মদক্ষ শ্রমিক টেকনিশিয়ান এরা আমাদের এখানে নাই। প্রাথমিকভাবে মেডিসিন, শিশু, গাইনি, সার্জারি, চর্ম ও কার্ডিওলজির বহির্বিভাগ ও ল্যাবরেটরি এবং রেডিওলজি চিকিৎসা সেবা চালু হয়েছে। তবে কিছু বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থীরা। অর্থোপেডিক্সের ডাক্তার দেখাইতে আসছিলাম, উনি নাকি এখনো জয়েন করে নাই। আমি গেলাম ওখানে, এক্সরার নাকি ডাক্তার নাই, একদিন গেছি নাই। আসছিলাম যে মূলত ওই চর্মরোগের জন্য, কিন্তু চর্মরোগের ডাক্তার নাকি নাই, উনি নাকি হজে গেছে। আসলে এখানে ডাক্তারের কমতে আছে। আমার হাতের আঙ্গুলের সমস্যা, কিন্তু অর্থোপেডিক্স ডাক্তার নাই, বাধ্য হয়ে মেডিসিন ডাক্তার শরণাপন্ন হচ্ছে।
ওষুধ, চিকিৎসক সহ নানা স্বল্পতা ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালুর আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সব রোগীদের একটা ওষুধের চাহিদা থাকে, তো সেটা আসলে আমরা এখনো পুরোপুরি ওনাদের মতো ফুলফিল করতে পারিনি। ইনভেস্টিগেশনের জন্য যে রিএজেন্টগুলো লাগে সেগুলোও আসলে আমরা এখনো ওভাবে সাপ্লাই পাইনি বলে ওনাদের জন্য শুরু করতে পারিনি। এটা নিয়ে আমরা কথা বলছি, কাজ করছি, হয়তো সামনে আগামী নতুন অর্থ বছরে এটা পেয়ে যাব আশা করছি। গত 21 এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেলওয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর 17 মে থেকে হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। বর্তমানে 15 জন চিকিৎসক ও 6 জন নার্স দিয়ে চলছে আউটডোর সার্ভিস। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মৌলভীবাজার, খাগড়াছড়ি ও মেহেরপুরের সীমান্ত দিয়ে আজ 42 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। তাদের আটক করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার 2 সীমান্ত দিয়ে 25 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া 8 জনকে পুশিন করা হয়েছে মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। বরগুনায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। রোজই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। বেড ফাঁকা না থাকায় বারান্দায় থেকেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে এরই মধ্যে নতুন 10 জন চিকিৎসক পদায়ন করেছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু যেন মহামারীর রূপ ধারণ করেছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মৌসুমে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেকই বরগুনায়। হাসপাতালগুলোয় আলাদাভাবে ডেঙ্গু ওয়ার্ড তৈরি করেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। আসন ছাড়িয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। মুখে ঘা, তারপর মাথা ব্যথা, তারপরে পুরো শরীর ব্যথা, তিতা মুখ আর জ্বর। আমার প্লাটিনের 86,000। আমি গত পরশুদিন ভর্তি হয়েছি। আমি আজকে এখানে ভর্তি হয়েছি। ডাক্তার এসেছে, দেখে গেছে, ওষুধ লিখে দিয়ে গেছে। সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরলেও নতুন রোগী ভর্তি হচ্ছে কয়েক গুণ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। সংশ্লিষ্টরা বলছেন আগামী কয়েক মাস থাকবে এই পরিস্থিতি। রোগী ছুটিও হচ্ছে, কিন্তু নতুন নতুন রোগী ভর্তিও হচ্ছে। শুধু শিশুই 40-এর আশেপাশে, 35 থেকে 45-এর মধ্যে শিশু থাকতেছে। এখন পুরোপুরি সিজন চলতেছে, রেনি সিজন। এইটা আরও 2 মাস থাকবে। মাঝে মাঝে 2-1 দিন কমবে, মাঝে মাঝে 2-1 দিন বাড়বে। খুব দ্রুত এটা কমার কোনো সম্ভাবনা দেখছি না। স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে। রোগীর চাপ সামাল দিতে 10 জন চিকিৎসকও পদায়ন করা হয়েছে। 2 জন খালি এখন পর্যন্ত আসেন নাই, বাদ বাকি চলে আসছে। আর নার্স হচ্ছে 5 জন এখনও আসেননি। তো আমরা এখন আসলে ডাক্তার বা নার্স নিয়ে অত বদার করতেছি না। আমাদের যা ম্যান পাওয়ার অলরেডি পেয়ে গেছে, আমরা ওইটা দিয়ে খুব সুন্দরভাবে সামাল দেওয়া যাচ্ছে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত 2560 জন। মৃত্যুবরণ করেছেন 23 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। ট্রাম্পের শঙ্কা যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে তেল আবিব তেহরান। দুদেশ স্কুলের বাচ্চাদের মতো লড়াই করেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। লড়াই করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি। নেদারল্যান্ডসের হেগে ন্যাটোর সম্মেলন জুড়েই ছিল ইরান ইসরায়েল সংঘাত। পশ্চিমাতে সামরিক জোটের আয়োজন হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল এই ইস্যুতে। সম্মেলন শুরুর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেন ট্রাম্প। 2 দেশের পাল্টাপাল্টি হামলাকে স্কুলের বাচ্চাদের লড়াইয়ের সাথে তুলনা করেন তিনি। তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে, যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে। তারা যেভাবে মরিয়া হয়ে লড়াই করছে তাদের থামানো সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে বাচ্চাদের 2-3 মিনিট লড়াই করতে দিতে হয়, তবেই তাদের থামানো সহজ হয়। ইরান ইসরায়েল যুদ্ধে সব পক্ষেরই জয় হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তেহরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতারও প্রশংসা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সংঘাত শেষ হওয়ার আগের কয়েকদিন এসব ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তেল আবিব।
আমার মনে হয় এটা ইরান সহ সকলের জন্যই এক অসাধারণ জয়। ইরানের তেল আছে এবং তারা খুব বুদ্ধিমান, তারা ফিরে আসতে পারবে। ইসরায়েল খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে, সেগুলো অত্যন্ত শক্তিশালী। সম্মেলন শেষ হওয়ার পরের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধ করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল। এ কারণে উভয় দেশই সংঘাত বন্ধ করতে চেয়েছে, তবে শীঘ্রই আবারও তারা সংঘাতে জড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। লড়াই করে তারা উভয় ক্লান্ত, পরিশ্রান্ত। তারা খুবই নিষ্ঠুর ও হিংস্রভাবে লড়েছে। দুই পক্ষই সংঘাত শেষ করে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট। এর লড়াই কি আবার শুরু হতে পারে? আমার মনে হয় এটি আবার হবে, সেদিন শীঘ্রই আসতে পারে। এদিন গাজা নিয়েও সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, দ্রুত এই ইস্যুতেও সিদ্ধান্তে পৌঁছাতে পারে সব পক্ষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের তেল ব্যবসা বন্ধ করতে চায় না যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাথে যুদ্ধ পরবর্তী অবস্থা থেকে উত্তরণের জন্য অর্থের প্রয়োজন তেহরানের। বুধবার ন্যাটো সম্মেলনের সাইডলাইনে দেয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। ইরান সবেমাত্র একটি যুদ্ধ থেকে উঠেছে, যেখানে তারা সাহসিকতার সাথে লড়াই করেছে। ইরানকে চাপ প্রয়োগে হাল ছাড়ছি না। তারা তেল ব্যবসায় জড়িত, যা আমি চাইলেই বন্ধ করতে পারতাম। নিজেই চীনের কাছে তেল বিক্রি করতে পারতাম। সেটি করতে চাই না। দেশ পুনর্গঠনে ইরানের অর্থের প্রয়োজন আছে, আমরা তা দেখতে চাই। রীতি মেনে 1 বছর পর আবারও পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ। আল্লাহর ঘরের এই চাদর পরিচিত কিসওয়া নামে। আরাফাতের খুতবার দিন কিসওয়া পরিবর্তনের রেওয়াজ থাকলেও গেল 3 বছর ধরে পবিত্র এই স্থাপনায় গিলাফ ওঠানো হচ্ছে হিজরি বছরের প্রথম দিন পহেলা মুহররম। 1400 কেজির বেশি ওজনের গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে 885 কেজি স্বর্ণ ও রূপা। দক্ষ হাতে আল্লাহর ঘরে পরানো হচ্ছে নতুন চাদর। গেল বছরের মতো এবারও হিজরি নববর্ষে পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ। প্রতি বছরই নিয়ম অনুযায়ী পাল্টানো হয় কাবার গিলাফ। আল্লাহর পবিত্র ঘরে পরানো এই চাদর পরিচিত কিসওয়া নামে, যা মূলত বিশেষ ধরনের কালো কাপড়। এবারের কিসওয়া তৈরিতে সময় লেগেছে প্রায় 11 মাস। বুধবার বাদ আসর সরানো হয় কাবার পুরনো গিলাফ। কাবা শরীফের 42 ফুট উঁচু আর 141 ফুট প্রশস্ত গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে। পুরো নির্মাণ শৈলীতে অনুসরণ করা হয় 7টি ধাপ। 47টি কাপড়ের টুকরোকে সেলাই করা হয় বিশেষ মেশিনে। কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেয়া হয় সেসব। সাধারণত কিসওয়ার ওজন হয় 1415 কেজি। কালো রেশমের কাপড়ের স্বর্ণ ও রূপার সুতোয় লেখা হয় পবিত্র কোরআনের 68টি আয়াত। গিলাফে আরবি ভাষায় মক্কা আল মুকাররম, চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয়। নতুন কিসওয়াতে ব্যবহার করা হয়েছে 825 কেজি রেশম, 60 কেজি রূপা ও 410 কেজি তুলা। সেলাইয়ের জন্য লেগেছে 120 কেজি স্বর্ণমণ্ডিত রূপার সুতা। নতুন গিলাফ পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিম দেশসহ বিভিন্ন জাদুঘরে উপহার হিসেবে পাঠানো হয়। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।